আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনুমতি আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সবকিছু ঠিক থাকলে আগামী 29শে জুলাই সার্জিও গোর বাংলাদেশ সফরে আসছেন। তার সফরকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারও এক ধরনের প্রস্তুতি নিচ্ছে। আজকে প্রধানত তার সফরকে কেন্দ্র করেই আলোচনা করব। এর সাথে আরো দুই একটি বিষয় রয়েছে, শেষ পর্যন্ত সাথে থাকবে। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। কদিন আগে আমি বলেছিলাম যে বিদেশ সফর সংক্ষিপ্ত করে নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশে ফিরবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি আজকে খুব ভোরে, মানে কাল রাত 12টার পরে তিনি ফিরে এসেছেন এবং ফিরে এসেই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। কারণ আগামী 29শে জুলাই বাংলাদেশ সফরে আসছেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং মধ্য ও দক্ষিণ এশিয়ায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। এই সার্জিও গোরের বাংলাদেশ সফর নিয়ে কিন্তু বেশ আলোচনা শুরু হয়ে গেছে। তার 2 দিনের সফর সূচি ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। তার মধ্যে রয়েছে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে বসবেন। 3 এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা তার সাথে বসবেন। একটি হলো উখিয়া টেকনাফের কাছে, আরেকটি হলো চট্টগ্রাম, আরেকটি হলো সাতক্ষীরা। তিনি প্রধান 3টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন। তিনি আওয়ামী লীগের প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন, বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন এবং জামাত এনসিপি তাদের একসাথে করে তাদের সাথে বৈঠক করবেন। নিঃসন্দেহে বাংলাদেশে একটি ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট নিয়ে তিনি কথা বলবেন। আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা এটি তুলে নেওয়া, বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা, এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলবেন। আওয়ামী লীগের প্রতিনিধি দল তার সাথে সরাসরি নাকি ভার্চুয়ালি মিট করবে, এ বিষয়টি এখনো ফাইনাল করা হয়নি। এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংকের একজন এক্স গভর্নর, একজন প্রাক্তন অথবা বর্তমান বিচারপতি এবং একজন শিক্ষাবিদের সাথে বসবেন। সুশীল সমাজের সাথে তিনি বসবেন। 3 জন প্রতিনিধির সাথে তিনি বসবেন। তিনি 5 জন সাংবাদিক প্রতিনিধির সাথে বসবেন। এই সাংবাদিকদের মধ্যে রয়েছেন হত্যা মামলার আসামিরা। 2 দিন তিনি খুব কর্মব্যস্ত সময় কাটাবেন। যদি সব মিটিংগুলো কভার না করতে পারে তাহলে হয়তো তার সফর কয়েক ঘন্টা বাড়তে পারে। এই সফরের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। এটি একটি স্রেফ কূটনৈতিক সফর নয়, বরং তারেক রহমানের জন্য হয়তো খুব কঠিন কিছু বার্তা নিয়ে আসবেন। ইতিমধ্যেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তার বিভিন্ন কার্ড ভিত্তিক কর্মসূচির জন্য কার্ড বাবা উপাধি পেয়েছেন, অনেকেই রসিকতা করে বলেন। তো এবার সার্জিও গোর আমাদের কার্ড বাবা প্রধানমন্ত্রীর জন্য কি কার্ড নিয়ে আসছে। তার এক পকেটে শুনেছি হলুদ কার্ড থাকবে, আর এক পকেটে নাকি লাল কার্ড থাকবে। বাংলাদেশ সরকার, বিশেষ করে তারেক রহমান ক্ষমতায় যাবার পরে পররাষ্ট্র নীতিতে এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যা আমেরিকাকে ক্ষুব্ধ করেছে। তার মধ্যে একটি হলো সম্প্রতি জুন মাসে যে তারেক রহমান চীন সফরে গিয়েছিলেন এবং চীনের সাথে যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং গুলো স্বাক্ষর করে এসেছেন, যে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, তা আমেরিকাকে ক্ষুব্ধ করেছে। আমেরিকা চায় বাংলাদেশ চায়নার সাথে প্রদত্ত এই প্রতিশ্রুতি, এই সমঝোতা স্মারক, এগুলো সব বাতিল করে দিই। এই যে বিআরআই যে করেছে, চায়না মিয়ানমার হয়ে বাংলাদেশের যে করিডোর দেবে, এটি করা যাবে না। আরো যে মোংলা পোর্টে চীন কাজ করবে, চীনকে অর্থনৈতিক অঞ্চল দেবে, এই সব কিছুতেই
আমেরিকার একটি বিশাল না। আমেরিকা অনেকটা বলা যায় যে বেশ ধমকের সুরেই এই সফরে কথা বলবে এবং চীনের সাথে এই দহরম মহরম বাদ দিতে হবে। এবং আমেরিকা মনে করে যেহেতু এই বাংলাদেশের রেজিম চেঞ্জে তাদের একটা ভূমিকা রয়েছে এবং বর্তমান সরকার ক্ষমতা আসার পেছনেও তাদের ব্লেসিংস রয়েছে, সুতরাং তাদের কথা শুনতে হবে। যদি তাদের কথা না শোনা হয় তাহলে হলুদ কিংবা লাল কার্ড প্রদর্শিত হতে পারে। তার চেয়েও আরেকটা ভয়াবহ কথা, যেটা হলো যে মিয়ানমারকে, বিশেষ করে রাখাইন স্টেটে আরাকান আর্মিকে হেল্প করার জন্য যে মানবিক করিডোর চেয়েছিল জাতিসংঘ, এবং তখন বাংলাদেশ সরকার ইচ্ছে থাকা সত্ত্বেও দিতে পারেনি। ইউনূসের না দিতে পারার কারণ তখন সেনাবাহিনী বেঁকে বসেছিল এবং আমাদের সেনা প্রধান বলেছিল নো ব্লাডি করিডোর। কিন্তু এবার সার্জিও গোর এসে এই করিডোরটি ইমিডিয়েটলি চান। আপনারা জানেন যে এই বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি কিন্তু ব্যাপক মার খাচ্ছে। তারা যে 2 বছর আগে বেশ এগিয়ে গিয়েছিল, রাখাইন রাজ্যের অনেকখানি দখল করেছিল, সেখানে অধিকাংশ জায়গা থেকে তারা পিছু হটেছে এবং তারা প্রতিদিন মিয়ানমারের জান্তা বাহিনীর হাতে নাকাল হচ্ছেন। তো এই অবস্থায় সার্জিও গোর এসে বাংলাদেশের সরকারকে বলবে যে এই করিডোরটা ইমিডিয়েটলি দিতে হবে এবং এই করিডোর দেওয়ার পথে কিছুটা জলপথ পড়ে, সেই জলপথে একটা ভাসমান সেতু বসাতে হবে এবং এই সেতু বসাতে খরচ হবে $1.2 মিলিয়ন এবং সেটি বাংলাদেশকেই দিতে হবে। জরুরি ভিত্তিতে আমেরিকার থেকে এই ভাসমান সেতু কিনে বসাতে হবে যাতে এই করিডোর ফুললি ফাংশন করতে পারে। এখন তারেক রহমান সরকার কি করবে? এই সব কিছু মেনে নেবে? তারেক রহমান সরকার আবার এই বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক এটা একটা সামরিক চুক্তির মতো করার কথা ভাবছে। এই যে আমাদের সেনা প্রধান, তিনি জাস্ট ফিরলেন তুরস্ক থেকে 5 দিনের সফর শেষে, এবং সেখানেও এই বাংলাদেশ, টার্কি, পাকিস্তান একটা মিলিটারি ট্রিটি নিয়ে আলোচনা হয়েছে। এটাও কিন্তু সার্জিও গোর বলবেন স্টপ, এই ট্রিটি বা এই সামরিক সম্পর্কটা আমেরিকা ভালো চোখে দেখছে না। সেটাই বা কি করবেন? অর্থাৎ তারেক রহমান যে পথে হাঁটতে চাচ্ছেন তার সেই পুরনো পাকিস্তান, তুরস্কের পথে আমেরিকা সেই পথে বাদ সাধছে। এমনিতেই তারেক রহমান কিন্তু খুব ভালো নেই। শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এই ঘোষণা দেওয়ার সাথে সাথেই তার সরকারের ঘুম হারাম হয়ে গেছে। আমি গতকাল এবং পরশুদিন দুটো ভিডিও করেছিলাম বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে নিয়ে। আমি পরশুদিন বলেছিলাম যে তার পদত্যাগ নিয়ে একটি ষড়যন্ত্র হচ্ছে এবং তিনি পদত্যাগ করতে চান না। আমার দর্শকরা অনেকেই বলেছেন আমি বলেছিলাম যে চুপ্পু পদত্যাগ করবেন না। চুপ্পু পদত্যাগ করতে চাননি, এটা পরশুদিন পর্যন্ত এটা ট্রু। ইভেন গতকাল সকালেও চাননি, কিন্তু হি ওয়াজ ফোর্সড টু রিজাইন। তো অনেকেই খুব নেতিবাচক মন্তব্য করেছেন। আমার নিয়মিত দর্শকরা হয়তো ভাবছেন যে আমি ভুল বলেছি। আমি যে বার্তাটা দিতে চেয়েছি, আমি বলেছি যে আমি অধিকাংশ সময় সংবাদ পর্যালোচনা করি। ঘটনা তো আপনারা নানানভাবেই জানতে পারেন। আমার তো ইউটিউবে এসে ঘটনা সবসময় বলার দরকার নেই, বাট ঘটনার পেছনের ঘটনা। আপনারা অনেকেই বলছেন যে শাহাবুদ্দিন চুপ্পু থাকলেই কি, না থাকলেই কি, সে তো সংসদে গিয়ে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলেছে। মন্ত্রী পরিষদ অ্যাপ্রুভড একটি ভাষণ রাষ্ট্রপতি পাঠ করেছেন, সেই পাঠ নিয়ে আপনাদের অনেক ক্ষোভ, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি তো সেটা পাঠ করতে সাংবিধানিকভাবে বাধ্য। আপনি হয়তো বলবেন না, তিনি না বললেই পারতেন, আমি সেই বিতর্কে যাব না। কিন্তু আমরা যখন বলছি চুপ্পু থাকলেই কি, চুপ না থাকলেই কি, বা চুপ্পুকে আমরা সমালোচনা করছি, গালাগালি করছি, তখন প্রতিপক্ষ কিন্তু
চুপ্পুকে আইডেন্টিফাই করতে ভুল করেনি। চুপ্পু যদি তাদেরই লোক হবে, তাহলে শেখ হাসিনা দেশে আসবেন এটা শোনার সাথে সাথে চুপ্পুকে কেন চলে যেতে হচ্ছে? আমরা চুপ্পুকে যেভাবেই মূল্যায়ন করি, বিএনপি সরকার এই ভুলটা করেনি। তারা একটা পথের কাঁটা সরিয়ে রাখলো। এই বিষয়টা নিয়ে একটু গভীরভাবে আমি আমার দর্শকদের ভাবার জন্য অনুরোধ করব। তিনি পদত্যাগ করেছেন, তিনি প্রচন্ড চাপের মুখে ছিলেন। এটা বিএনপির রাজনীতি। এর আগে তারেক রহমানের বাবা, সেই সময় রাষ্ট্রপতি বিচারপতি আবু সায়েম, তাকেও অস্ত্রের মুখে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন। এবং বিচারপতি আবু সায়েমের একটা বই আছে, অ্যাট বঙ্গভবন লাস্ট ফেজ, সেখানে তিনি লিখেছেন যে এক হাতে স্টিক, আরেক হাতে রিভলভার এবং বিছানার চারিপাশে অস্ত্রধারী 8-10 জন। তিনি পদত্যাগ করেছিলেন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে। আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, অথচ তার চেয়ে অনেক বেশি অসুস্থ অবস্থায়ও বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন আগের রাষ্ট্রপতিরা। সুতরাং শেখ হাসিনা ফিরবেন এবং তখন যদি রাষ্ট্রপতি পদে শেখ হাসিনার কেউ থাকেন, তাকে তো আস্থায় নিতে পারেননি তারেক রহমান। সো ইউ আর ফোর্সড টু রিজাইন। ইচ্ছের বিরুদ্ধে তিনি পদত্যাগ পত্রে সই করেছেন। সুতরাং আমার পর্যালোচনাটা ছিল ওই অ্যাঙ্গেলে। আশা করি আপনারা বুঝতে পারবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি সবাইকে অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান তার যারা শুভানুধ্যায়ী রয়েছেন, রাজনীতির অ্যালাইড সহযোগী এবং যাদের সঙ্গে বন্ধুত্ব করে তিনি বিগত নির্বাচনে তার প্রবল প্রতিদ্বন্দ্বী জামাত এবং সহযোগী জোট, তাদেরকে তিনি মোকাবেলা করেছেন এবং ইতিহাসের সবচেয়ে সেরা, সবচেয়ে প্রতিযোগিতামূলক এবং সবচেয়ে বিস্ময়কর একটি নির্বাচন, সেই নির্বাচনের একটা ব্রুট মেজরিটি নিয়ে তিনি ক্ষমতা লাভ করেছেন। তো ক্ষমতা লাভ করার পর নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। প্রথম সমস্যাটা হলো 17 বছর বা 15 বছর ধরে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই শেখ হাসিনা, প্রতিদিন একটা না একটা যন্ত্রণা। আমি আজ আসবো, কাল আসবো, ফাঁসির মঞ্চ রেডি করো, জেলখানা রেডি করো, আবার বলে প্লেন পাঠিয়ে দাও, আবার বলে যে আমি টুস করে ঢুকে পড়বো, আবার তাদের যারা লেসপেন্সার আছে, আওয়ামী লীগের লেসপেন্সার, তাদের মাধ্যমে নানা রকম বলি, মানে জলে স্থলে অন্তরিক্ষে। সেই লেসপেন্সার একবার বলে তাদের নেত্রী সেই বেনাফল হয়ে আসবে, এবং বেনাফল হয়ে যখন আসবে তখন স্বয়ং নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারপর মমতা ব্যানার্জি এবং বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সবাই তাকে সেই সীমান্তে নিয়ে আসবেন। আরেক দল বলছে না, সে ত্রিপুরা দিয়ে আসবে, আরেক দল বলছে না, সে জৈন্তা পাহাড় হয়ে সিলেট দিয়ে ঢুকবে। কেন সিলেট দিয়ে ঢুকবে? সিলেটে তারেক রহমান সাহেবের শ্বশুর বাড়ি, সেখানে লোকজন সবাই তারেক রহমান সাহেবকে দুলাভাই বলে। এটা শেখ হাসিনার ভীষণ রকম মাইন্ডে লেগেছে। কাজেই সে সিলেট দিয়ে ঢুকে দেখাবে যে দুলাভাইয়ের জনসমর্থন বেশি নাকি আপার জনসমর্থন বেশি। আবার বলছে যে না না, একেবারে ডাইরেক্ট ঢাকা এয়ারপোর্টে চলে আসবে, বিমানবন্দর, এবং তাকে সেলুট দিয়ে নিতে হবে। এখন এগুলো নিয়ে অনেক মানুষ ট্রল করছে, অনেক মানুষ ভয় পাচ্ছে নানা রকম। কিন্তু যাই বলেন না কেন, ক্ষমতার সিংহাসনে যারা বসেন ওইটা খুব স্পর্শকাতর। ওখানে কোনো অবস্থাতে স্থির হয়ে কোনো কথা বলা যায় না, তারপরে হম্বিতম্বি দেয়া যায়, কিন্তু কোনো একটা বিষয়, ইট ইজ মাই পার্মানেন্ট অ্যাসেট, আমার বাপদাদার সম্পত্তি। জাস্ট লাইক ধরেন
আমার একটা বাড়ি আছে, আমার একটা গাড়ি আছে, যেটা আমি ওন করি। ঠিক ওইভাবে ক্ষমতার চেয়ারটিকে আসলে ওন করা যায় না, কিন্তু ভাব দেখাতে হয় যে এটা আমারই। তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেব এই 211 জন বা ব্রুট মেজরিটি নিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতা লাভ করছেন, কিন্তু এই আওয়ামী লীগের যন্ত্রণায় কোনো অবস্থাতে স্বস্তিতে থাকা যাচ্ছে না। এর বাইরে আবার জামাত যে আসলে বিএনপির সাথে কি করতেছে, সেই বিএনপির সাথে কি করছে এটা মানে বিএনপির নেতাকর্মীরা বুঝতে পারছে না। তারা বিএনপির যারা নেতাকর্মী তাদের বক্তব্য হলো জামাত মুখে মধু অন্তরে বিষ। তারা দেখায় মূলা, ঢুকায় কচু। তারা মানে কি যে করে, এই জন্য তারেক রহমান সাহেব প্রথম দিন থেকে, যেদিন থেকে তিনি আসছেন বাংলাদেশে, একের প্রথম দিন থেকে তিনি বলছেন এরা গুপ্ত গুপ্ত গুপ্ত, এরা গুপ্ত থেকে সব অপকর্ম করে। এবং তার একটা ভয় যে তার আশেপাশে হয়তো গুপ্ত আছে। এমনকি মঞ্চের সামনে যদি কেউ স্লোগান দেয়, সে বেশি স্লোগান দিলে, বেশি লাফালাফি করলে, তারেক ভাই তারেক ভাই, দুলা ভাই দুলা ভাই, এগুলো বললেও তার মনে হয় এর মধ্যে গুপ্ত আছে। তো এটি নিয়ে তিনি আসলে স্বস্তিতে থাকতে পারছেন না। তিনি বিএনপির সঙ্গে, জামাতের বিএনপির সঙ্গে এনসিপির একটা সম্পর্ক স্থাপন করার জন্য অনেক উদারতা দেখিয়েছেন। তিনি জামাতের আমিরের বাসায় গেছেন, নাহিদের বাসায় গেছেন, তারপরে চরমোনাই পীর সাহেবের বাসায় গেছেন কিনা বলতে পারবো না, তবে তিনি মোটামুটি সবার সঙ্গেই দেখা সাক্ষাৎ, কথাবার্তা, আদর আপ্যায়ন সবকিছু করেছেন, কিন্তু কোনো অবস্থাতে তিনি স্বস্তি পাচ্ছেন না। তো এই অবস্থায় তার কাছে মনে হলো যে সমস্ত দলের সঙ্গে তার আজকের দিন পর্যন্ত ভালো সম্পর্ক রয়েছে, এর মধ্যে পার্লামেন্টের বেশ কয়েকটি দল যারা তাদের দলের অস্তিত্ব বিলীন করে তার সঙ্গে যুক্ত হয়েছে, আর 3টি দল যারা তারেক রহমান সাহেবের খুব প্রিয়। একটা হলো জোনায়েদ সাকি, তার একটা দল আছে, আমি দুঃখিত আমার দলের নামটি আমার মনে আসছে না, কিন্তু জোনায়েদ সাকিকে আমি চিনি, সবাই চিনে যেহেতু সে এখন মন্ত্রী। আর বাংলাদেশের অ্যাভারেজ অন্য সবার মতো নয়, সে অনেক লম্বা, তার মুখটা অনেক সুন্দর লম্বা, চুলগুলো মানে অসাধারণ, এবং সে যখন ঘাড় ঝাঁকি দিয়ে প্রেস ক্লাবের সামনে যেভাবে বক্তব্য দিতেন, মনে হতো যে তার শরীর দিয়ে, মুখ দিয়ে, চুল দিয়ে স্ট্যালিন, মাও সেতুন বের হয়ে আসছে। তো সেই মানুষটিকে জনাব তারেক রহমান সাহেব তিনি মন্ত্রী বানিয়েছেন, এমপি বানিয়েছেন, এবং তার যে জোট, সে জোটের মধ্যে রেখেছেন। ওর নাম মনে পড়েছে গণসংহতি বোধ হয়, জুনায়েদ সাকির গণসংহতি। এরপরে গণ অধিকার পরিষদের দুটো পার্ট ছিল। একটা পার্ট অবশ্য এখন আর আগের মতো নেই, এখন আছে আম জনতার দল, সবাই তাকে আম তারেক বলেন, কিন্তু বেসিক্যালি তার নাম হলো তারেক রহমান। তো তারেক রহমান এখন কে যে তারেক রহমান 2 আর কে যে 1 এটা বলা যাবে না, বাট প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সাহেব যেভাবে আলোচিত, আবার আমজনতা দলের জনাব তারেক রহমান তিনিও যথেষ্ট আলোচিত। এর বাইরে আরেকজন আছেন, তিনি হলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। তো সেই দলের সভাপতি জনাব আন্দালিব রহমান পার্থ, তিনিও মানে অনেকটা জিহাদ করে আসলে বিএনপির সঙ্গে আছেন। আপনারা জানেন যে পার্থ যাকে বলা হয়, সে আওয়ামী পরিবারের জামাই, আত্মীয়। তারপর তার বাবা এরশাদ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন। তারপরে তার বাবা বিএনপির সঙ্গে সে জোট করেছেন, এবং বিএনপি তার বাবার সঙ্গে আসলে রহম করেনি, মন্ত্রীও বানাননি, এবং যেভাবে তাদের সঙ্গে কথা হয়েছিল, তিনি তো আসলে
এরশাদকে ছেড়ে, জাতীয় পার্টি ছেড়ে আলাদা যে জাতীয় পার্টি করেছিলেন, যা কিনা এরশাদের রাজনীতিকে তছনছ করে দিয়েছিল, এরশাদকে বিপদে ফেলেছিল। তো সেই অর্থে ওই সময় বিএনপির অনেক লাভ হয়েছিল। নাজির রহমান মঞ্জু, পার্থ বাবা যখন বিএনপি জোটে এসেছিলেন তার অনেক লাভ হয়েছিল, কিন্তু সেই তুলনায় জোটের অন্যান্য শরিকদেরকে যেভাবে বেগম খালেদা জিয়া সম্মানিত করেছেন সে অনুযায়ী বেচারা মঞ্জু সাহেবকে করেননি। এই জন্য তার মনে অনেক দুঃখ ছিল, কষ্ট ছিল। তো সেই কষ্ট বুকে চেপে জনাব আন্দালিব রহমান পার্থ তিনি বিএনপির সঙ্গে ছিলেন এবং এখনো আছেন, এবং তিনি তারেক রহমান সাহেবের এজ এ ভ্যানগার্ড হিসেবে ধরে নেওয়া হয় যে পার্লামেন্টের ভিতরে এবং বাইরে যদি এক নম্বরে কেউ তারেক রহমান সাহেবকে রিপ্রেজেন্ট করেন তিনি সালাউদ্দিন সাহেব, এরপর 2 নম্বরে জনাব আন্দালিব রহমান পার্থ। তো সেই আন্দালিব রহমান পার্থ তিনিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপরে রাশেদ এখন বিএনপি নেতা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, সচিবের পদমর্যাদা, কিন্তু তিনি মূলত গণ অধিকারের নেতা তিনি ছিলেন। আর অনেক ছোটখাটো দলের মধ্যে সেটা হল মাহমুদুর রহমান মান্নার যে দল, এই দলের নামটাও আমার এখন মনে আসছে না, কিন্তু মান্নার এত ফেমাস তার যে নাগরিক অধিকার, মানে তার নাগরিক অধিকার এই শব্দটির সাথে মাহমুদুর রহমান মান্না তিনি আসলে একটা ইনস্টিটিউশন। তো মান্না ভাইয়ের মনে অনেক দুঃখ। মান্না ভাই অনেক কিছু করেছেন তারেক রহমান সাহেবের জন্য, বিএনপির জন্য, বিএনপির দুঃসময়ে, যেটি বলার মতো না। এবং এটা শুরু হয়েছিল যেখানে আমারও একটা ক্রেডিট ছিল, আমি ঘটনাটা বলেই ফেলি। সেটি হলো যখন বেগম খালেদা জিয়া ছিলেন, যাকে বলা হয় তিনি একেবারে অবরুদ্ধ অবস্থায় ছিলেন এবং তার সঙ্গে কেউ দেখা করছিলেন না। তখন আমি আওয়ামী লীগ করি, কিন্তু বিএনপি সবার সঙ্গে আমার সাথে সম্পর্ক ভালো। তো সেই সময়টাতে বেগম জিয়ার পক্ষ থেকে আমাকে বলা হলো, আমাকে উনি বললেন, রিকোয়েস্ট করলেন যে এই যে কোকো মারা গেলেন, তো কোকো মারা যাওয়ার পরে এখন সেখানে যদি জাতীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যদি 2-4 জন এসে দেখা সাক্ষাৎ তার সাথে করেন তাহলে তার সম্মানটা বাড়ে। তো উনি বেগম জিয়া নিজে বললেন, আমি বললাম ঠিক আছে ম্যাডাম, আমি চেষ্টা করি। ওনার একটা ধারণা ছিল যে আই এম ওয়েল কানেক্টেড, আমি কাউকে কোনো কথা বললে সে কথাটা হয়তো শুনবে কেউ। তারপর আবার তখন শিমুল বিশ্বাস সাহেবের খুব ক্ষমতা, শিমুল বিশ্বাস সাহেবও আমাকে একই কথা আবার আলাদা টেলিফোন করে বলে যে রনি ভাই আপনি একটু দেখেন, ম্যাডাম বলছেন, ম্যাডাম ডিজায়ার করছেন, আপনি যদি এই কাজটা করেন আমরা খুব কৃতজ্ঞ থাকবো। তো আমার দুজনের সঙ্গে কথা হলো, ম্যাডাম নিজে বললেন, শিমুল বিশ্বাস বললেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম কাকে কাকে। তো তার 1 নম্বরে বললেন ডক্টর কামাল হোসেন, 2 নম্বরে বললেন মাহমুদুর রহমান মান্না। তো আমি মান্না ভাইকে দুপুর একদিন আমার অফিসে দাওয়াত দিলাম, দাওয়াত দিয়ে বললাম মান্না ভাই এই ঘটনা, আপনি একটু যান ম্যাডামের সাথে দেখা করেন। বলে রনি কি করে সম্ভব, এটা তো শেখ হাসিনা খুব মানে এমনি আমার উপর রেগে আছে, এখন যদি এই অবস্থায় আমি যাই। তা আমি তাকে খুব বুঝালাম, তো উনি রাজি হলেন। তুমি বললো তুমি ডক্টর কামালকে বলো। তো আমি আবার ডক্টর কামাল সাহেবের সাথে দেখা করলাম। তারপরে তার অফিসে গেলাম, তিনি বললেন যে রনি এই সমস্ত কথা তো আসলে টেলিফোনে বলা ঠিক না, আপনি আসেন। আমি ওনার অফিসে গেলাম, চেম্বারে গেলাম এবং স্যারকে আমি বুঝিয়ে বললাম, যে আমাকে বললেন যে আচ্ছা আপনি বলেন আমার জায়গায় আপনি হলে কি করতেন। তা আমি বললাম যে আমি তো আর আপনার জায়গায় না, ফলে আমার জায়গা থেকে আপনাকে আমি মূল্যায়ন করতে পারবো না। আমি আপনার কাছে আসছি, আমার মনে হয় যে আপনি বড় মানুষ, আপনার যাওয়া উচিত। তো এই 2 জন মানুষই অর্থাৎ মাহমুদুর রহমান মান্না এবং ডক্টর কামাল হোসেন বেগম জিয়ার সঙ্গে দেখা করেছেন। এই ছোট কাজটি, অতি ছোট, কোকো মারা যাওয়ার পর আমি কাজটি করতে পেরেছিলাম। তো ওই দিন থেকে
মনে হলো যে বিএনপির সঙ্গে মাহমুদুর রহমান মান্নার একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। এর আগ পর্যন্ত বিএনপির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। আর আমি যে সময়টার কথা বলছি তখন পর্যন্ত আমি আওয়ামী লীগ করি, কিন্তু আমি সবার সাথে যেহেতু সম্পর্ক রক্ষা করতাম, এই সম্পর্ক রক্ষার কারণে অনেকে অনেক কথা বলতেন। তো বেগম জিয়া ঠিক ওই সময়টাতে ওই কথাগুলো বলছেন। যাক, এনিওয়ে, তো সেই মান্না ভাই বিভিন্ন সময়টাতে বিএনপির দুঃসময় বিএনপির সঙ্গে ছিলেন, পাশে ছিলেন। তারেক রহমান সাহেবের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু গত নির্বাচনে, 24 নির্বাচনে এই লোকটিকে যেভাবে বেইজ্জতি করা হয়েছে, যেটি আসলে আল্লাহর মানে আল্লাহ বেজার হয়ে গেছেন। এই লোকটির সাথে আসলে বেইমানি করা হয়েছে। এবং তার জায়গায় এই যে যেভাবে শাহ আলমকে নমিনেশন দেওয়া হয়েছে, এখন যাকে বলা হয় শাহ আলম, মানে এখন যে সরকারের সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী, তো তারেক রহমান সাহেবের যে সে প্রায় 6-7 বছরের ছোট, সে বলছে। তো সেই ক্ষেত্রে শাহ আলম আমার চেয়ে 6-7 বছরের ছোট হবে। দেখে মনে হয় যেন আমার বড় ভাই, কিন্তু বেসিক্যালি এখন যে এলজিআরডি মিনিস্টার শাহ আলম, তো শাহ আলমকে মনোনয়ন দেওয়া হলো, মন্ত্রী বানানো হলো। এবং এটা ওই সিটটা মূলত তারেক রহমান সাহেব প্রথম থেকেই মাহমুদুর রহমান মান্না সাহেবকে দিবেন বলে কমিটমেন্ট ছিলেন। তো সেই মান্না ভাই এত অপমান, এত লাঞ্ছনা, এত গঞ্জনা করার পরেও প্রধানমন্ত্রী ডেকেছেন, যেহেতু তিনি ভদ্রলোক মানুষ, মান্না ভাই কিন্তু আসলে খুব ভদ্রলোক মানুষ, তিনি সেখানে গেছেন। যাই হোক, তো সেখানে যাওয়ার পরে তার সাক্ষাৎকার দেখলাম। সাক্ষাৎকার বের হওয়ার পরে তিনি বলছেন যে কেন ডাকা হলো, কি জন্য ডাকা হলো, কি হলো বুঝলাম না। তো আমি বুঝলাম না এখানে কেন আমাদেরকে ডাকা হয়েছে। দু একজন কথা বললো, নিজেদের অভাব যে কথা বললো, প্রধানমন্ত্রী সবার সাথে হ্যান্ডশেক করলো। এই মিটিং কেন হলো, কি হলো, আমি কিছু বুঝতে পারিনি। অন্যদিকে আমরা যে জিনিসটা দেখলাম, প্রধানমন্ত্রী টেবিলে টেবিলে গিয়ে সবার সঙ্গে হ্যান্ডশেক করলেন, দু একজনের সঙ্গে কোলাকুলি করলেন, কারোর সঙ্গে অর্ধেক কোলাকুলি করলেন, কারোর সঙ্গে আন্তরিকতা নিয়ে কোলাকুলি করলেন। তো এর মধ্যে শুধুমাত্র দেখলাম যে রাশেদ, এই যে নতুন যাকে তিনি তার সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন, রাশেদকে তিনি কোলাকুলি করে অন্তত পক্ষে 5 থেকে 6 সেকেন্ড বুকের সাথে জড়িয়ে ধরেছেন। এর মধ্যে আরো 4-5 জন ওই দৃশ্য দেখে দৌড়ে আসলো, 32টা দাঁত বের করে প্রধানমন্ত্রীর সাথে হ্যান্ডশেক করে কোলাকুলি করার জন্য বুক এগিয়ে দিল। এতে প্রধানমন্ত্রী যাকে দিয়ে হাতটা সরিয়ে দিলেন যে নো কোলাকুলি, নো মোর কোলাকুলি। এবং এর মধ্যে অনেক যাকে বলা হয় স্টার প্রকৃতির লোকজনও আছে, যারা এই কোলাকুলি তারা করতে পারলো না, অথচ তাদের ইচ্ছা ছিল যে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে একটু কোলাকুলি করবেন। তো এই লোকগুলো কোট পরে আসছে, টাই পরে আসছে, ক্রিম মেখে আসছে, চুলে জেল দিয়ে আসছে, কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে কোলাকুলি না করার কারণে সারা রাত তারা হয়তো ঘুমাতে পারেনি। তো এইভাবে অনুষ্ঠান শেষ হলো। শেষ হওয়ার পরে অনুষ্ঠানের যে মেনু, সেই মেনু নিয়েও কথাবার্তা হলো। সবাই বললো যে না, এখানে সেই 150 টাকার খাবার খাইয়েছে, দেখো আমাদের প্রধানমন্ত্রী কত কত ভালো। এখন আমাদের যে প্রশ্ন সেটা হলো কেন এই বৈঠকটা হলো, এটা রিজনটা কি? আওয়ামী লীগের যারা লেসপেন্সার রয়েছে তাদের বক্তব্য হলো যে আওয়ামী লীগের ভয়ে, শেখ হাসিনার ভয়ে মূলত এই ধরনের অনুষ্ঠান করা হয়েছে। এখন আওয়ামী লীগের মতো সংগঠন, তাদের সাথে আসলে ফাইটটা করতে হবে বিএনপিকেই। এমনকি এই ফাইটে জামাতকেও তারা কাছে পাবে না। আর সেখানে গণ অধিকার, আমজনতা, তারপরে গণসংহতি, নাগরিক অধিকার, মানে তাদের এক একজনকে যদি বলা হয় 50 জন করে লোক নিয়ে আসেন, তাদের জন্য আসলে খুব কষ্ট হবে। 50 জন করে লোক এনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়া করিয়ে রাখতে, তাহলে কি হলো যে তার কাছে যে 5 থেকে 6টি পার্টির, এখানে আমি নাম বললাম, তো 6টি পার্টির 50 জন করে যদি লোক আনতে হয়, তাহলে 300 লোক আসবে। আবার এই 300 লোক আলাদা আলাদা দাঁড়াতে হবে, পাশাপাশি দাঁড়ালে সংঘাত হয়ে যেতে পারে। তো এইরকম একটি অনুষ্ঠান প্রধানমন্ত্রী আয়োজন করলেন। রাষ্ট্রীয় খরচে যদিও বেশি খরচ যায় নাই, পার পিস বা পার হেড 150 টাকা করে খরচ গেছে বলে বলা হয়েছে। কিন্তু হোয়াট এভার মেবি, প্রধানমন্ত্রীর এরকম একটা অনুষ্ঠান যমুনার মতো একটা জায়গাতে,
আয়োজন করতে, ডেকোরেশন করতে প্রধানমন্ত্রী যে সময় দিয়েছেন, সেই সময়ের মূল্য ধরলে এটা তো হাজার কোটি টাকা। এই অনুষ্ঠানের যে ব্যয়, SSF ছিল, সিকিউরিটি ছিল, সব মিলে বিশাল একটা ব্যয়। এগুলোর রাজনৈতিক বেনিফিটটা কি হলো, আর কেন করা হলো? আর এইটা করার ফলে আসলে কি গুপ্ত শক্তি, জামাত বা বিএনপি এই ধরনের বৈঠক করার পর গুপ্ত শক্তি বলতে জামাত এবং বিএনপির অপোনেন্ট আওয়ামী লীগ, তারা কি খুব ভয় পেয়ে যাবে, থরথর করে কাঁপবে, নাকি ওই যে যাত্রাখানে যেভাবে হাসি দেয়, জোরে জোরে মুখ হা হা করে হাসি দেয় যে পারলে কিছু কর, সেভাবে তারা হাসি দিবে? আল্লাহই জানে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।